টনক নড়ে ওঠে ফয়সাল ইসলামের। চোরা দৃষ্টিতে আবারও চারিদিকে তাকান, তারপর নীরবে স্থান ত্যাগ করেন। সকালে ঘুম ভাঙতেই ইসমতারা লক্ষ্য করলেন ওনার গলা এবং কান প্রচণ্ড ব্যথা করছে। কণ্ঠস্বর কেমন ভেঙে এসেছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। শরীরে উঠেছে অজস্র রেশ। গতকাল রাতেও তো ঠিক ছিলেন উনি, তাহলে হঠাৎ করে কি এমন হলো যে এই অবস্থা হয়েছে? বাড়ির টিউবওয়েলটা নষ্ট হয়ে গেছে, শব্দ হবে। ভাইয়ের পরিবার সবাই পাশের বাড়ি থেকে পানি এনে কাজ চালায়, গোসল করে সেখানে। ছোটবেলায় ইসমতারারা সব ভাই বোনেরা মিলে পুকুরে খালে বিলে সাঁতরে পার করেছেন। গোসলের কাজটা ইসমতারা পুকুরেই সারতেন। হুট করে পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। কাউকে কিছু না জানিয়ে চলে যান পুকুরে গোসল করতে। আচ্ছা, এর কারণেই এমন হয়নি তো ভাবতে আটকে উঠলেন ইসমতারা। কিন্তু ছোটবেলায় তো ঠিকই কত ডুব দিয়েছেন, অথচ কখনো সামান্য জ্বরটুকু আসেনি। তাহলে ঘর থেকে উঠোনে এসে বসলেন তিনি। হাতের ইশারায় ভাইয়ের বউকে কাছে ডাকলেন। ননদের ডাকে এগিয়ে এলো দিলরুবা। চোখে মুখে বিরক্তি ছাপ। ইসমতারা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বললেন, কাল দুপুরবেলা পুষ্করিতে গোসল করছিলাম, শরীরটা জ্বালা পোড়া করতেছে, জ্বর আইছে, গলাটাও ব্যথা। পুষ্করিনীর পানিতে কি কোনো সমস্যা নাকি? চমকান দিলরুবা। চিৎকারের সুরেই বলে ওঠেন, সে কি আপা, আপনি আমগনা জিগাইয়া পুষ্করণীতে গোসল করতে গেছিলেন কেন? ছোটবেলায় কত গোসল করছি, তখনও তো কিছু হয় নাই। এখন আর সেই সময় নাই। পুষ্করণীর পানি নোংরা, পোলা পাইনের গুমুদ ওখানেই ফালাই সবাই। রফিক পায়খানার গুয়ের পায়ে পুষ্করণীর লগেই তো লাগানো, তার উপর যত রকমের ময়লা আবর্জনা সব ওখানেই ফালাই গ্রামের মানুষ। ওইগুলো পইচা ডেঙ্গু মশার উৎপাত শুরু হইছে। আটকে ওঠেন ইসমতারা। এজন্যই পানিতে দুর্গন্ধ ছিল। কি হবে এখন যদি অবস্থা আরও খারাপ হয়? ভাই বউয়ের উদ্দেশ্যে বললেন। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমার ডাক্তারের কাছে লইয়া চলো। দিলরুবা মুখ বাঁকালো, ঘরের দিকে যেতে যেতে বলল, আপনার ভাই আগে বাড়িতে আইসা নিক, তারপর তার লগে কথা কইয়া দেখেন। বুঝি না আগ বাড়াইয়া মাতব্বরি কেন করতে চায় এই মহিলাই। চমকান ইসমতারা। সময়ের সঙ্গে সঙ্গে মানুষগুলো কত বদলে গেল। কি হচ্ছে ওনার সঙ্গে? বাপের বাড়িতে পা রাখলে ভাই ভাইয়ের বউ কি খাতির যত্নই না করতো ওনাকে, আর এখন এখন এমন ব্যাপার। সত্যি মানুষের অবস্থান টাকা পয়সাই আসল। যতদিন টাকা থাকবে ততদিন অন্যকে তুমি দিতে পারবে, ততদিনই তুমি অন্যের নিকট সম্মানিত একজন ব্যক্তি থাকবে। আর যখন টাকা পয়সা থাকবে না, যখন দিতে পারবে না, তখনই বেরিয়ে আসবে সেই আপন ভাবা মানুষগুলোর আসল রূপ। সবে ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বের হয়েছে পায়রা। মোবাইলের স্ক্রিনে তাকাতেই দুটো নাম্বার জলজল করতে দেখা গেল। একটা অপরিচিত নাম্বার, আরেকটা হচ্ছে নোমানের নাম্বার। নোমান কেন এতগুলো কল দিল? ভাবতে ভাবতে পায়রা কল ব্যাক করলো। রিসিভ হলো সঙ্গে সঙ্গে। ওপর পাশ থেকে নোমান বলে উঠল, কতগুলো কল দিলাম তোমায়, রিসিভ করছিলে না কেন? ক্লাসে ছিলাম। তা কল দেওয়ার কারণটা কি? ছোট মামা বলে দিয়েছেন তোমাকে নিয়ে যাতে দ্রুত বাড়িতে যাই। আমি গাড়ি নিয়ে অপেক্ষা করছি মেন গেটের সামনে। বলে কলটা কেটে দিল নোমান। কিছু জিজ্ঞাসা করার সুযোগ পেল না পায়রা। কি এমন হলো যার জন্য একেবারে বাড়িতে যেতে হবে? বাবা তো আমাকে ফোন দিয়ে বলতে পারতো, কিন্তু তা না করে নোমান ভাইকে কেন পাঠালো? বিবি করতে করতে নিজের রুমে ঢুকলো পায়রা। প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে নিল। ফ্রেশ হয়ে তৈরি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে এলো পায়রা। রাস্তার অপর পাশে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নোমান। তাকে দেখতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো পায়রার। লোকটা ফোনে বলল গেটের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তো রাস্তার অপর পাশে। রাস্তা পার হওয়ার জন্য উদ্যত হতে পেছন থেকে কেউ ডেকে উঠল। পায়রা, প্রতিমধ্যে থেমে যায় পায়রা। ভুরু যুগল কুঁচকে পিছনে ফিরতেই প্রতিক্রিয়াহীন হয়ে দাঁড়িয়ে থাকে সেই চিরচেনা মুখ। সে চিরচেনা অতি প্রিয় মানুষটি দাঁড়িয়ে আছে সম্মুখে। অধরে সেই পূর্ব পরিচিত হাসি, যে হাসিতে বারবার মুগ্ধ হয়েছে পায়রা নামক মেয়েটি। বাক্যহারা হয়ে গেল সঙ্গে সঙ্গে। এই মুহূর্তে কি করা উচিত তার? সব কিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। সে কি সত্যি দেখছে নাকি এটা ভ্রম? এগিয়ে এলো ইফাত। পেয়সীর অতি নিকটে নিজের ডান হাতটা পায়রার গালে ঠেকিয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করল, কেমন আছো পায়রা সোনা? পুরো দেহখানা কেঁপে ওঠে পায়রার। হৃদয় জুড়ে ছুঁয়ে দেয় উন্মাদনা। সে পরিচিত স্পর্শ,
যে স্পর্শ পেতেই নিজের সকল রাগ অভিমান এক লহমায় মিলিয়ে যেত। আবেশে চোখজোড়া বন্ধ করে নেয় পায়রা। আচমকা এক ঝটকায় তার হাতটা সরিয়ে দেয় কেউ। ললাটে সূক্ষ্ম কয়েকটি ভাঁজ পড়ে ইফাতের। সামনে একটি ছেলে দাঁড়ানো, লম্বে ইফাতের থেকে 2 ইঞ্চি খাটো হবে হয়তো। ছেলেটি তেজিয়ান কণ্ঠে শুধায়, ওকে ছোঁয়ার সাহস হয় কিভাবে? কি আপনি চেনেন ওকে? পায়রা চোখ মেলে তাকায়। রাস্তার অপর পাশ থেকে একটা ছেলেকে পায়রার দিকে এগিয়ে আসতে দেখে দ্রুত রাস্তা পার হয়ে আসে নোমান। তাদের কাছাকাছি পৌঁছানোর আগেই ছেলেটি ছুঁয়ে দেয় পায়রার কপল, যা একদমই সহ্য হয়নি নোমানের। রাগ হচ্ছে খুব। নোমান আরও এগিয়ে যাওয়া ধরে ইফাতের দিকে কিছু একটা আঁচ করে তার হাত টেনে ধরে তাকে থামানোর চেষ্টা করে পায়রা। ইফাত কৌতূহলী দৃষ্টিতে ফেলে তাকায় প্রিয়তমার মুখশ্রীতে, শুধায়। কে ইনি? উত্তর দেওয়ার জন্য ঠোঁট দুটো প্রশস্ত করে পায়রা, কিন্তু তার আগেই নোমান বলে উঠল। ওর হবু স্বামী। তৎক্ষণাৎ উপস্থিত দুজনেই চমকায়। নোমান নিলিপ্ত ভঙ্গিতে আয়েশ করে দাঁড়িয়ে আছে। ইফাতের চোখে মুখে বিস্ময়। মনে হলো হঠাৎ করে কেউ তার শ্রবণ নালীতে ছুঁড়ে মেরেছে তীর ধনুক। কাছে পিঠে ছোটখাটো একটা রেস্টুরেন্টের মুখোমুখি বসে আছে ইফাত এবং পায়রা। দুজনের চোখে মুখে জমা রয়েছে অজস্র প্রশ্ন। তাদের থেকে বেশ কয়েকটি টেবিল দূরত্বে বসে আছে নোমান, দৃষ্টি পায়রার দিকে। তখন ওখানে বিভিন্ন প্রশ্ন করতে বসেছিল ইফাত, আর নোমানও ছিল বেশ ক্ষিপ্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জোরপূর্বক ইফাতকে নিয়ে এখানে এসেছে পায়রা। নিজেদের ব্যক্তিগত কিছু কথা আছে বলে নোমানকে আর তাদের মধ্যে নিয়ে আসেনি। থমথমে নীরবতা ভেঙে ইফাত নিজের বাম হাতটা পায়রার ডান হাতে রাখল। পায়রা প্রতিক্রিয়াহীন হয়ে বসে আছে। সে যেন জানতো ইফাত এমনটাই করবে। প্রশ্ন করলো, কে ওই ছেলে? তোমার হবু বর বলে পরিচয় দিল কেন? তুমি তো আমার বউ, তাই না? শান্ত মনটায় আবারও ঝড় শুরু হলো। লোকটা এত সুন্দর করে কিভাবে কথা বলতে পারে? এই তো কিছুক্ষণ আগেও পায়রা কঠোর সিদ্ধান্ত নিয়েছিল যে আজ সে ইফাত নামক পুরুষটির কথাই বলবে না। এতদিন একা একা ভোগা কষ্টের উসুল তুলবে, প্রশ্ন করবে কেন তাকে ঠকিয়েছে। কিন্তু প্রশ্নগুলো ভেঙে চুরে এলোমেলো হয়ে আসছে। 3 বছরের আগের ইফাতের সঙ্গে এই ইফাতের তেমন কোনো পার্থক্য খুঁজে পাচ্ছে না পায়রা। শুধু আগের থেকে কিছুটা রোগা হয়েছে। স্ত্রীর ছটফটানি হয়তো বুঝতে পেরেছে ইফাত, তাই এই মুহূর্তে এই প্রসঙ্গটি সে বদলে ফেল। হাতটা নিজের খোঁজা খোঁজা দাড়িতে আলতো করে ঘষে বলল, যেই আমি তোমাকে একটা দিন না দেখলে নিজেকে পাগল পাগল মনে হতো, সবকিছু আমার নিকট এলোমেলো লাগতো, সেই আমাকেই কিনা 1131টা দিন তোমাকে না দেখে থাকতে হয়েছে। কতটা কষ্ট হয়েছে জানো পারে শোনা? কোথায় কোথায় না খুঁজেছি তোমায়, থানা পুলিশ পর্যন্ত করেছি, কিন্তু পাইনি, কোথাও পাইনি তোমায়। এতগুলো দিন এত সুন্দর করে হিসেব করে রেখেছে ছেলেটা। কথার মাঝখানে নোমান এসে উপস্থিত হলো। রাগান্বিত স্বরে বলে উঠল, সমস্যা কি আপনার? কোথায় কোথায় ওর হাত কেন ধরছেন? কেন কি স্পর্শ করছেন? ইফাত নির্লিপ্ত ভঙ্গিতে তাকালো পায়রার পানে, দেখতে চাইছে কি উত্তর দেয় সে। একবার নোমানের দিকে তো আরেকবার ইফাতের দিকে তাকালো পায়রা। শুকনো ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজিয়ে ক্ষীণ কণ্ঠে বলে উঠল, উনি আমার স্বামী হন, তাই আমাকে উনি স্পর্শ করতেই পারেন, যা খুবই স্বাভাবিক। মুহূর্তে চমকাই নোমান, হতবিহ্বল হয়ে যায়। কিছু বলার জন্য উদ্যত হতে তাকে থামাই পায়রা। গম্ভীর কণ্ঠে বলে, আমি চাই না আমাদের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি আসুক। কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। দাঁড়িয়ে থেকে পূর্বের স্থানে গিয়ে বসে পড়ল নোমান। অশান্ত মনটা শান্ত হলো ইফাতের। পায়রা নিজেকে শক্ত করার চেষ্টা করে বলল, খুশি হওয়ার দরকার নেই। ভাববেন না আপনাকে দেখে, আপনার ওই মিষ্টি মিষ্টি কথা শুনেই আমি সব ভুলে গেছি। আমায় না দেখলে নিজেকে আপনার পাগল পাগল মনে হতো। আমায় খুব ভালোবাসতেন আপনি, এতই ভালোবাসতেন যে আপনার পরিবারের বলা সব কথা আপনি বিশ্বাস করে নিয়েছিলেন। এতই ভালোবাসতেন যে শেষ পর্যন্ত আমাকে খুঁজে না পেয়ে নিজেকে অন্য নারীতে জড়িয়ে ফেলেছেন, নিজের শরীরে অন্য নারীর ছোঁয়া লাগিয়েছেন। এই আপনার ভালোবাসার নমুনা? আবার কেন এসেছেন আমার সামনে? লজ্জা করলো না একবারও? আশ্চর্য হলো ইফাত। আশ্চর্যজনিত কণ্ঠে বিপরীতে প্রশ্ন করলো, কি যাতা বলছো? অন্য নারীতে জড়িয়েছি মানে? এখন না বোঝার ভান ধরছেন? নিজের বাবা মায়ের কথায় আমি হারিয়ে যাওয়ার সপ্তাহ যেতে না যেতেই আপনি বিয়ে করেননি ওই সৌমি নামক মেয়েটিকে। সবার কথা মতো আমার বাবার কাছে আমাকে চরিত্রহীনা বলে সম্বোধন করেননি। আপনার থেকে এসব মোটেও আশা করিনি আমি। আপনি খুব খারাপ ইফাত। বলে কেঁদে উঠল পায়রা। শুকনো ঢোক গিলে প্রশ্ন করলো ইফাত, তোমাকে কে বলেছে এসব?
বাবা বলেছে। তোমার বাবা বলেছে আর তুমি বিশ্বাস করে নিলে? কষ্টে পায় রাগে পরিণত হলো পায়রার। নিজের হাতের উপর থেকে ইফাতের হাতটা ঝাড়া মেরে ফেলে দিয়ে বলে উঠল, একদম আমায় স্পর্শ করবেন না। আপনার ওই স্পর্শ আমার কাছে বিষ মনে হয়, যেই বিষে আমার মৃত্যু নিশ্চিত। দেখতে ইচ্ছে করছে না আপনাকে। নিজেকে তো গুছিয়েই নিয়েছিলাম, আমি খুব ভালো আছি। তাহলে কেন আবারও এলেন? আমার ভালো থাকাটা আপনার সহ্য হচ্ছিল না, তাই না? হতবাক হতভম্ব হয়ে বসে রইল ইফাত। এই পায়রার সঙ্গে তো সে পূর্ব পরিচিত নয়। একাকে দেখছে যে পায়রাকে সে এতটা ভালোবেসেছিল। এ কি সেই পায়রা? আগের থেকে পায়রার অনেক পরিবর্তন হয়েছে, চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। এখন আর সে টিনেজার নেই, 21 বছরের যুবতী সে। বয়সের সঙ্গে সঙ্গে কি পছন্দ ভালোবাসাও বদলে গেছে। নীরবতা ভেঙে ইফাত বলে উঠল, তুমি অনেক বদলে গেছো পায়রা। মানুষের ধর্মই তো বদলে যাওয়া। সময়ের সঙ্গে সঙ্গে তো মানুষের ইচ্ছে, অভ্যেস, পছন্দ বদলায়। হয়তো তোমারও বদলেছে, কিন্তু আমার বদলায়নি। সেই 5 বছর আগে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছিল, সেদিন তুমি আমার কাছে যতটা রূপসী ছিলে, হাঁচও ঠিক ততটাই। শুরুতে তোমায় যেভাবে ভালোবেসেছিলাম, হাঁচও ঠিক ততটাই ভালোবাসি। মনে আছে, এই বুকে জড়িয়ে ধরে তোমায় বলেছিলাম, তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। তুমি না আমার এই জীবনে আর কাউকে প্রয়োজন নেই, আমি শুধুই তোমার। সেদিন হয়তো আমার কথাগুলো হালকাভাবে নিয়েছিলে তুমি, কিন্তু বিশ্বাস করো, আমি সেদিন ছিলাম খুবই সিরিয়াস। তোমাকে বলা আমার প্রতিটা কথাই ছিল সত্য। দম ছাড়ল ইফাত। খুব কষ্ট হচ্ছে তার, ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। যতটা আশা নিয়ে আনন্দ নিয়ে এসেছিল সব যেন এক লহমায় বিরহে পরিণত হয়েছে। বলল, তোমাকে ফোনে না পেয়ে সেদিন রাতে আর ঘুমোতেই পারিনি। বারবার কল দেওয়ার পর অবশেষে মোবাইল বন্ধ হয়ে যায়। একসময় বাড়িতে মোবাইলে কল দেওয়ার পর রিসিভ হয়। আম্মা জানে তুমি বাবার বাড়ি গিয়েছো, মোবাইল ভুলে বাড়িতে রেখে গেছো। কথাটা বিশ্বাস না হলেও বিশ্বাস করতে বাধ্য হই। আমি ভাবতে পারিনি তারা এতটা পাষণ্ড। সেদিন রাতেই তোমার বাবার ফোন আসে, তিনি আমায় দোষারোপ করা শুরু করেন। তখনই আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, আর এসে তোমায় পাই না। পুরো বাড়ি খুঁজেও পাইনি। সবাইকে জিজ্ঞেস করলাম, অথচ কেউ আমায় সত্যটা বলল না, ইরাও না। আতিফের সঙ্গে তোমার পালিয়ে যাওয়ার ঘটনা গ্রামের মানুষ বিশ্বাস করলো আমি করিনি। এমন কথা বিশ্বাস করা আদৌ কি সম্ভব? বাবা মায়ের সঙ্গে রাগারাগি করে তখনই বের হয়ে যায় বাড়ি থেকে। জানো, তোমার বাবা আমার উপর সব দোষ চাপিয়ে দিয়ে আমায় থাপ্পড় পর্যন্ত মেরেছিলেন। সেদিন আমি শুধুই নীরব ছিলাম। খবরটা তো আমারই ছিল, আমি তো তোমায় রেখে গিয়েছিলাম ওখানে। তবে কি জোর করে রেখে গিয়েছিলাম? তোমার মত কি ছিল না পায়রা? পায়রার চোখে মুখে বিস্ময়। ইফাত পুনরায় বলল, থানায় গিয়ে নিখোঁজ হওয়ার ডায়েরি করি। টানা 3 দিন পুলিশ খোঁজাখুঁজি করেও তোমায় খুঁজে পায় না। আরিফকে নিয়ে আমি অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। 3 রাত এক পোশাকে নিদ্রাহীন কাটিয়েছি রাস্তায়, আর কখনো বাড়ি মুখো হয়নি। নিচের বাবার নামে মামলা পর্যন্ত করেছিলাম, তবুও খুঁজে পাইনি তোমায়। চাকরি বদলে ফেললাম, থাকার জায়গা বদলে ফেললাম, নাম্বারটাও বদলে ফেললাম, সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলাম। কিন্তু আরিফকে কিছুতেই ছাড়তে পারলাম না। ভাইয়ের মতো সঙ্গে লেগে থাকলো। সেদিনের পর থেকেই একটা রাতও আমি শান্তিতে ঘুমোতে পারিনি, নিজে যত্ন নিইনি, ঠিকমতো খেতে পারিনি। কত রাত পর্যন্ত যে রাস্তায় বসে থাকতাম তার হিসেব নেই। ফিরে তাকাইনি কোনো নারীর দিকে। বিভিন্ন সময় লুকিয়ে তোলা তোমার কিছু ছবি এবং স্মৃতি নিয়ে বেঁচেছিলাম। আর তুমি বলো তোমায় ভুলে গেছি? তোমার বাবা কবে আমার সঙ্গে কথা বলল? কবে ওনাকে এসব বললাম? সবার বিরুদ্ধে গিয়ে তোমায় বিয়ে করেছিলাম। সকলের সামনে ওই সৌমিকে উপেক্ষা করে তোমার কাছে ছুটে গিয়েছিলাম। সেই দিনই যখন তাকে বিয়ে করিনি, তাহলে পরে করেছি ভাবলে কি করে? তারও বিয়ে হয়ে গেছে অনেক আগেই, শুনেছি বাচ্চাও নাকি হবে। থামল ইফাত। পায়রা চুপচাপ শুনছে সে কথা। এক একে এত চমক পেয়ে কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। ইফাত বলল, তুমি কিভাবে আমায় বুঝলে না পায়রা? আমার ভালোবাসায় কি খামতি ছিল বলবে? ভাই বোনদের মধ্যে খুব আদরের ছিলাম আমি। আমার বাবা একমাত্র আমাকেই তোয়াজ করে চলতেন। সেই বাবা শুধুমাত্র আমার কথায় উনার শত্রুর কাছে কি ক্ষমা চেয়েছিলেন। সেই বাবাকে আমি অপমান করেছি তোমার জন্য। সমাজ কি বলবে না বলবে ভাবিওনি কোনোদিন। সেদিন তুমি আমার হাত ধরতে রাজি হওনি শুধু নিজের পরিবারের দিকে তাকিয়ে, বাবার সম্মানের কথা ভেবে। কিন্তু আমি ছাড়তে পারিনি তোমায়। পদে পদে মায়ের সঙ্গে তর্ক করে চলেছি তোমার জন্য। আমার বাড়িতে লড়াই করেছি তোমার সম্মানের জন্য। বিয়ের আগে কত যে রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম তোমাকে জাস্ট একটা পলক দেখার জন্য, তারও কোনো হিসেব নেই। কত রাত না খেয়ে পার করেছি, তারও হিসেব নেই। আমার জীবনের কোনো কিছুরই হিসেব নেই। বৃষ্টিতে ভিজে তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমার বাবার কাছে তোমাকে চেয়েছিলাম, কিন্তু উনি আমায় ফিরিয়ে দেন। আমার আকুতি উনার মন গলাতে পারেনি। জ্বরে সারা রাত ভুগেছি, সেসব হয়তো তোমার জানাও নেই। আর কিভাবে ভালোবাসা যায় বলবে আমায়? সত্যি আমি জানি না। আমি আমার কথাটা তোতলাচ্ছে পায়রা। ইফাত তার হাত দুটো শক্ত করে ধরে বলল, আমি খুব ক্লান্ত পায়রা, খুব ক্লান্ত। তোমার জন্য আবারও সবার সঙ্গে লড়াই করার বিন্দুমাত্র শক্তি যে আমার মধ্যে অবশিষ্ট নেই।
ফিরে চলো না আমার সঙ্গে। তুমি যা বলবে আমি তাই শুনবো, তোমার কথার বাইরেই যাব না। তুমি যদি আমার এই জীবনটাও নিয়ে নিতে চাও তা তো আমার কোনো আপত্তি নেই। তোমার জন্য আমার এই জীবন দিতেও আমি রাজি। সব দোষ আমার, আমি স্বীকার করে নিচ্ছি। চলো না পায়রা, তোমাকে ছাড়া আমি ভালো নেই। আমার বেঁচে থাকাটা যে খুব কষ্টের, তুমি না পুরো জীবনটা এলোমেলো হয়ে আছে। কি উত্তর দিবে ভেবে পেল না পায়রা। উপস্থিত বুদ্ধি লোপ পেল। কি বলা উচিত বুঝতে পারছে না। কি এক দোটানায় পড়ল সে। যে বাবাকে এতটা বিশ্বাস করে এসেছে, সেই বাবা তাকে এতদিন মিথ্যের মধ্যে রেখেছিল। লজ্জা হচ্ছে খুব, নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। পায়ের থেকে কোনো উত্তর না পেয়ে তার হাত দুটো ছেড়ে দিল ইফাত। কি বুঝলো কে জানে। পায়রা বিস্ময় ভরা দৃষ্টিতে তাকায় তার দিকে। ফস করে নিঃশ্বাস ফেল ইফাত। তাচ্ছিল স্বরে বলল, সত্যি তুমি খুব স্বার্থপর, সবসময় নিজের দিকটাই বুঝলে। এদিকে এদিকে আমি সারা জীবন ভুল করে গেলাম, তোমাকে ভালোবেসে ভুল করলাম, আজ এখানে এসেও ভুল করলাম। প্রথমে আমি তোমার বাবার কাছেই ছুটে গিয়েছিলাম, কিন্তু উনি বললেন ওইসব ভালোবাসা টালোবাসা বলে নাকি কিছুই নেই। তোমার ঠিকানা কিছুতেই দিল না আমায়, অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন। বললেন আমাকে ছাড়া তুমি খুব সুখে আছো, কিন্তু আমি কিছুতেই তা বিশ্বাস করিনি। তবে এখানে এসে তো দেখছি সব সত্যি। কিভাবে ভুলে যেতে পারলে আমায়? কেন আমায় ভালোবাসলে না? একবারও আমায় বোঝার চেষ্টা করলে না কেন? জীবনে এক নারীকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি, অথচ তার ভালোবাসাটাই পেলাম না। নতুন করে সব শুরু করতে যাচ্ছ তাই না? ওই মনের চূড়ায় এখন অন্য কারোর বাস। ওই ছেলেটাকে ভালোবাসো? আমার বদলে যখন ওই ছেলেটা তোমাকে স্পর্শ করবে কষ্ট হবে না তখন? পায়রার মনে হলো এই মুহূর্তে তার শ্রবণ নালীতে কেউ সীসা ঢেলে দিয়েছে। এবার তাকে ভুল বুঝছে, যা বুঝতে পারল খুব সহজে। চোখ জোরে অশ্রুকণা চিকচিক করছে, লালাভা ফুটে উঠেছে নাকের ডগায়। কেমন ছটফট করছে। তার দুঃখ কষ্ট বেদনা উপলব্ধি করতে পারল পায়রা। বলতে লাগলো, কথার মাঝখানেই আবার এসে হাজির হলো নোমান। বিরক্ত সহিত তাড়া দিয়ে বলল, মামা ফোন করে বললেন তাড়াতাড়ি বাড়ি যেতে, আর কতক্ষণ অপেক্ষা করাবে? রাগার কষ্ট একসাথে মিশে গেল ইফাতের। নোমান মৃদু হেসে ইফাতের উদ্দেশ্যে বলল, খুব শীঘ্রই আমাদের বিয়ে, আপনি কিন্তু আসবেন বিয়েতে। সেদিকে তাকালো না ইফাত। পূর্ণ দৃষ্টিতে পায়রার চোখে চোখ রেখে আস্তে করে বলল, এটাই আমাদের শেষ দেখা হোক। এরপর যেন ভুল করেও আমাদের আর দেখা না হয়। আমার থেকেও যদি তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারে, তাহলে না হয় তার সঙ্গে তুমি সুখে থেকো। পারলে মাফ করে দিও আমায়। কোনো দিকে না তাকিয়ে বসা থেকে উঠে চলে গেল ইফাত। তার চারপানে বিধ্বংস দৃষ্টি মেলে তাকিয়ে রইল পায়রা। কথাগুলো এখনো তার কানে বাজছে। যত দ্রুত রেস্টুরেন্ট থেকে বের হয়ে চমকালো। আশেপাশে কোথাও ইফাত নেই। মুহূর্তেই কোথায় চলে গেল ছেলেটি। চুপচাপ গাড়িতে উঠে বসলো পায়রা। নোমান অনেক কথাই জিজ্ঞেস করলো তাকে, কোনো কথারই উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না পায়রা। একধানে তাকিয়ে রইল চলন্ত গাড়ির জানালা ভেদ করে বাহিরে। একসময় নীরব হয়ে যায় নোমান। বিপরীতে আর পাল্টা কোনো প্রশ্ন করে না। ইফাতে বিধ্বংসী মুখশ্রী দেখে এগিয়ে আসে আরিফ। প্রশ্ন করে, আবার কি হলো? চোখ মুখ এমন কেন তোর? মান অভিমান ভাঙলো? কোথায় ভাবি? চলে এখান থেকে। কোথায়? নিজেদের ঠিকানায়। আর কিছু বলার সুযোগ না দিয়ে অটোরিকশা থামালো ইফাত। উঠে গেল তাতে। স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হবে। বাড়িতে বারেক আসতেই ইসমতারা তার কাছে গেলেন। ভাইয়ের উদ্দেশ্যে বলেন, শরীরটা বালা না, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি, চল না ডাক্তারের কাছে। বোনের কথায় বিরক্ত হন বারেক। কাচুমাচু মুখে বললেন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার টাকা কই আমার? এমন মাছ ধরতে যামু, কথা কওয়ার সময় নাই। তারা দেখিয়ে চলে গেল বারেক। ভাইয়ের ব্যবহারে অবাক হলেন ইসমতারা। স্টেশনে বসে আছে আরিফ এবং ইফাত। ট্রেন আসতে এখনো 1 ঘন্টা দেরি। নত মস্তকে বসে আছে ইফাত। আশেপাশে মানুষের ভিড়। আরিফ ফিসফিসিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? তোকে দেখে একটু ঠিক মনে হচ্ছে না আবার। কি বললো ভাবি? পেলি যখন সঙ্গে কেন নিয়ে এলি না? এবার আর নিজেকে আটকে রাখতে পারল না ইফাত। হামা করে বাচ্চাদের মতো কেঁদে উঠল। চমকে গেল আরিফ। 3 বছরে তো এভাবে কাঁদতে দেখেনি ইফাতকে। তাহলে আজ কি এমন হলো? তবে ভালো কিছু যে হয়নি বুঝতে পারল। কান্না জড়িত কণ্ঠে ইফাত বলল, আমার পায়রা অনেক বদলে গেছে। ও আমাকে আর ভালোবাসে না। এখন তার মনে অন্য কারো বসবাস। ওই ছেলেটাকে ও বিয়ে করে নেবে। আমায় কেন বুঝলো না ও?
এতগুলো দিন আমি সহ্য করতে পারলেও এখন কিভাবে সবকিছু সহ্য করব? কিভাবে ওকে অন্যের হয়ে যাওয়া দেখব? কিভাবে বেঁচে থাকবো? এক নাগারে কথাগুলো বলে থামলো ইফাত। আশেপাশের লোকজন তাকিয়ে আছে ওদের দিকে, চোখে মুখে তাদের বিস্ময়। পাবলিক প্লেসে হুট করে একটা পুরুষ মানুষকে এভাবে কাঁদতে দেখে তো বিস্মিত হওয়াটাই স্বাভাবিক। বাড়িতে পৌঁছে নিজ কক্ষে গিয়ে সজোরে দরজা আটকে দিল পায়রা। তার এহেন কাণ্ডে হকচকি ওঠে ফয়সাল ইসলাম। নোমানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে মারেন। ওর আবার কি হয়েছে? পূর্বে ঘটে যাওয়া ঘটনা সম্পূর্ণ এড়িয়ে গেল নোমান। এই মুহূর্তে ঘটে যাওয়া ঘটনাটা বিশ্লেষণ করা যে সমীচীন হবে না তা জানান দিল মস্তিষ্ক। উত্তরে বলল, এতক্ষণ তো ঠিকই ছিল, এখন কি হলো কে জানে, হয়তো ক্লান্ত। হতে পারে। তুমিও গিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও। ওনার কথায় সায় দিয়ে নোমান চলে গেল তার জন্য বরাদ্দকৃত কক্ষে। ফয়সাল ইসলামের মনে অন্য এক দুশ্চিন্তা। বাহিরে পোশাক না বদলে বিছানায় উভয়ে শুয়ে পড়েছে পায়রা। কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে তার। খুব কষ্ট হচ্ছে নিজের করা ভুলের জন্য। তীব্র অনুশোচনা হচ্ছে। মনে মনে নিজেকে দোষারোপ করছে। তখন কেন আমি ইফাতকে আটকালাম না? কেন ওকে বোঝালাম না? নিশ্চয় কষ্ট পেয়েছে, রাগও কি করেছে আমার উপরে। ঢাকায় ফিরতে ফিরতে বেজে গেছে রাত 2টো। এতক্ষণ হাইওয়ের পাশে চুপচাপ বসেছিল ইফাত। স্টেশন থেকে বের হয়ে আরিফকে সে বাড়ি পাঠিয়ে দিয়েছে। সকাল 7:30। শীতে পা রাখতেই এটা ওটা দিয়ে দিয়ে আসতে যাও প্রতিবেশী মেয়েটিকে টুথব্রাশ সাথে বসে থাকতে দেখল ইফাত। তাকে দেখতে চিন্তিত মুখখানাতে উকি দিল এক ফালি শান্তি। আজ আর তাকে এড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল না ইফাত। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো, প্রশ্ন করল। নাম কি তোমার? হঠাৎ এমন প্রশ্নে হকচকি ওঠে মেয়েটি। আশেপাশে চোখ বুলিয়ে মিনমিনে স্বরে উত্তর দেয়, মালিহা খান নীরা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। আমার বয়স কত জানো? 28 বছর। তুমি আমার হাঁটুর বয়সী। বয়সে কি আসে যায়? ক্লাস 10-এ পড়লেও আমার বয়স 18। মাঝখানে 2 বছর গ্যাপ গিয়েছিল। কেন গ্যাপ গিয়েছিল? 1 বছর গ্যাপ গিয়েছিল অসুস্থ থাকার কারণে, পরীক্ষা দিতে না পারাই। আর 1 বছর গ্যাপ গিয়েছিল কারণ আমি জিএসসিতে অঙ্কে ফেল করেছিলাম। তাতে কি, সেই তো বয়সের তফাৎ অনেক। তা রোজ রোজ কি আমাকে দেখার জন্য অপেক্ষা করো? ধরা পড়া দৃষ্টিতে তাকিয়ে রইল নীরা। তার দৃষ্টি দেখে মুচকি হাসল ইফাত। বলল, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, নইলে আবারও ফেল করতে হবে। সামনে অদূর ভবিষ্যৎ পড়ে আছে। কলেজ, ইউনিভার্সিটিতে কত সুন্দর সুন্দর ছেলে আসবে যাবে। অত ছেলে দিয়ে আমি কি করব? আমার তো আপনাকেই চাই। কথাটা বলে মাথা নত করে নিল নীরা। ইফাত সপ্তপনে নিঃশ্বাস ফেলে প্রতি উত্তরে বলল, আমাকে সে লাভ নেই মেয়ে। আমি বিবাহিত পুরুষ। আমার বউকে আমি খুবই ভালোবাসি। তাকে ছাড়া অন্য কোনো নারীর প্রয়োজন নেই এই ছোট্ট জীবনে। অবাক হলো নীরা। অস্পষ্ট স্বরে বলে উঠল, আপনি বিবাহিত? ইফাত শুনল কি শুনল না কে জানে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। নীরাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বলে গেল, আমার দিকে আর কখনো তাকাবে না মেয়ে। সেই অধিকার আমার স্ত্রী ব্যতীত আর কোনো নারীর নেই। সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল নীরা নামক মেয়েটি। গত 1 বছরে মনের গহীনে সৃষ্টি হওয়া প্রেম মহল মুহূর্তে ভেঙে চুরে গুড়িয়ে গেল। নাক টেনে দৌড়ে চলে গেল নিজ কক্ষে। গোসল করে অর্ধভেজা সৈনী বিছানায় শুয়ে পড়ল ইফাত। চোখ জোড়া বন্ধ করতে ভেসে উঠল প্রিয়তমার মুখখানা। চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। মনের ভেতরে বয়ে যাচ্ছে নাম না জানা এক ঝড়। কি হতো পায়রা তাকে ক্ষমা করে দিলে? কি হতো সকল নিয়ম ভেঙে গুড়িয়ে দিয়ে তার হাত ধরে ফিরে এলে? খুব কি ক্ষতি হয়ে যেত? অতীতের কত শত কথা মনে পড়ে ইফাতের। একটা মানুষকে এতটা ভালোবাসার পরও কিভাবে স্বার্থপর হতে পারে? সে যে গতকাল ঘরে এসে দরজা আটকেছে পায়রা, আর বের হয়নি। শিখা বেগম এসে বেশ কয়েকবার ডেকে গিয়েছেন মেয়েকে, কিন্তু কোনো লাভ হয়নি। পাননি কোনো সারা শব্দ। এভাবেই একটা দিন পার হলো। না খেয়ে 2টো রাত কাটিয়ে সকালে দরজা খুলে বাহিরে বের হলো পায়রা। তাকে দেখতে এগিয়ে এলো সকলে। শিখা বেগম এগিয়ে এসে মেয়ের কপালে গলায় হাত রেখে বলেন, শরীর তো ঠিকই আছে, জ্বর টর তো আসেনি, তাহলে এভাবে দরজা বন্ধ করে বসেছিলি কেন? কি হয়েছিল? উত্তর দিল না পায়রা। ফয়সাল ইসলাম মেয়ের উদ্দেশ্যে বলেন, টেবিলে খাবার বেড়ে রেখেছে তোর মা, তাড়াতাড়ি খেয়ে আয়। যাই হয়ে যাক না কেন, খাবারের প্রতি কোনো অবহেলা করতে হয় না। খাবারের ওপর রাগ অভিমান করা নিষেধ করছি তো আমি।
এই কথাটা ইফা তো বলতো। মেয়ের মুখ থেকে আচমকা এমন একটি কথা শুনেই মুখ ফ্যাকাশে হয়ে গেল ফয়সাল ইসলামের। পায়রা তারা দেখিয়ে বলল, আমার একটু বাইরে যেতে হবে, পরিচিত এক বন্ধু আসবে, তার সঙ্গেই দেখা করতে যাচ্ছি। বাইরেই খেয়ে নিব, চিন্তা করো না। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ড্রয়িং রুম পেরিয়ে বেরিয়ে গেল পায়রা। ফয়সাল ইসলাম শুধুই শুনলেন, কোনো প্রতিক্রিয়া করলেন না। পুলিশের জিপ এসে থেমেছে লাইব্রেরির সামনে। ইতিমধ্যে সেখানে ভিড় জমিয়েছে গ্রামের লোকজন। ওনাদের দেখে আশ্চর্য হলেন নেওয়াজ মির্জা, কিন্তু কারোর সামনে তা প্রকাশ না করে এগিয়ে এসে জোরপূর্বক হাসলেন, জিজ্ঞেস করলেন, হঠাৎ আপনারা এখানে কোনো সমস্যা হয়েছে? দারোগা 4 জন কনস্টেবলকে ভেতরে পাঠালেন তল্লাশি চালানোর জন্য। বলেন, আমাদের কাছে খবর এসেছে লাইব্রেরির আড়ালে রাত বিরেতে আপনি নাকি অবৈধ অস্ত্র এবং মাদকের ব্যবসা করেন। তে বিভিন্ন জায়গা থেকে ডিলাররা এসে আপনার সঙ্গে লেনদেন করে। স্কুলের ছেলে মেয়েরাও দিনে দিনে মাদকাসক্ত হয়ে পড়ছে, যা দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ডান হাতটা আপনা আপনি বুকে চলে গেল নেওয়াজ মির্জার। দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কিছুটা তুতলিয়ে বলেন, কি কোন স্যার, লাইব্রেরিতে মানুষ বই খাতা কলম বেচাকেনা করে, আর আপনি কোন অস্ত্র মাদকের কথা? এসব আপনার কাছে কেডাই কইছে? আমাদের কাছে প্রমাণ আছে। আতঙ্কিত দৃষ্টিতে আশেপাশে তাকলেন তিনি। মানুষজন হাঁ করে তাকিয়ে আছে ওনাদের দিকে। মনে হচ্ছে যেন কোনো সার্কাস চলছে, আর তারা বিনা টিকিটে তা দেখতে পেয়ে আনন্দিত হচ্ছে। পুরো লাইব্রেরি তল্লাশি করে কয়েকটা কালো ব্যাগ পাওয়া গেল ভেতরে, যার মধ্যে বিভিন্ন রকমের অস্ত্র এবং মাদক দ্রব্য। কি বলে নিজের পিঠ বাঁচাবেন ভাবতে লাগলেন নেওয়াজ মির্জা। তোফাইল চেয়ারম্যান দেশে নেই। গতকাল নিজে গিয়ে ওনাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে এসেছেন নেওয়াজ মির্জা। গলা শুকিয়ে গেছে। আশেপাশে তাকিয়ে ছেলেকেও কোথাও দেখতে পেলেন না। সে থাকলে হয়তো কিছু একটা করে বাবাকে বাঁচানোর চেষ্টা করত। একজন কনস্টেবল এগিয়ে এসে হাতকড়া পরালো ওনার হাতে। ঘাবড়ে গেলেন নেওয়াজ মির্জা। বলেন, আমার হাতে হাত করা কেন পড়াইছেন? খুলেন কইতাছি, আমি নির্দোষ। আমাদের কাছে সব প্রমাণ আছে। তাছাড়া এসব কিছুই এইমাত্র আপনার দোকান থেকে পাওয়া গেছে, তাই এখন আপনাকে থানায় যেতে হবে। কেডাই প্রমাণ দিছে? কি এর প্রমাণ দিছে দেখান। থানায় চলুন। ওনাকে ওঠানো হলো জিপে। গ্রামের অনেক মানুষই ওনার অবস্থা দেখে হাসাহাসি করছে, উপভোগ করছে দৃশ্যটি। কয়েক যুগ ধরে অনেক জ্বালিয়েছেন এদেরকে, হয়তো এবার কিছুটা শান্তি মিলবে সকলের। বিকেলে বাড়ি ফিরল পায়রা। বাড়ি ফিরতে দেখতে পেল ড্রয়িং রুমে বসে আছে মামা, খালা, ফুপুরা সহ সব কাজিনরা। তাদের দেখে ভুরুজোড়া কুচকে গেল পায়রার। কৌতূহল দমিয়ে রেখে ঘরের দিকে পা বাড়ালো। কাউকে কোনো প্রশ্ন করার ইচ্ছে নেই। খালা শায়লা এগিয়ে এলেন, বঞ্চিত থুতনি ধরে হাস্যোজ্জ্বল মুখে বলেন, কিরে, কোথায় গিয়েছিলি? কোত্থেকে ফেরা হলো? এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তা দেখা হলো? হ্যাঁ, হয়েছে। ফারহানা সোফায় বসে আছেন, ওখান থেকে বলে উঠলেন, তার সঙ্গে করে তাকে নিয়ে আসতে পারতি। কেন, বাড়িতে কি কোনো উৎসব নাকি? উপস্থিত সকলের মুখে মিটিমিটি হাসি। ছোট ফুপু ফরিদা দুষ্টু হেসে বলেন, আজকে কি তুই জানিস না? এ তো মিলে গেল দেখছি। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। উপস্থিত সকলে উচ্চস্বরে হেসে উঠল সঙ্গে সঙ্গে। পায়রার চোখে মুখে প্রশ্ন উকি দিচ্ছে, হেয়ালি না করে শাপলা বলেই দিলেন, কাজে আসছে সন্ধ্যার পর। ঘরে গিয়ে তাড়াতাড়ি সাজগোজ শুরু করে দে। আজ ঘরোয়াভাবে তোর আর নোমানের বিয়ে। আশেপাশে তাকিয়ে নোমানকে খুঁজল পায়রা, কিন্তু কোথাও তার দেখা মিলল না। রুবি চোখ মেরে বলল, ভাইয়াকে খুঁজছো ভাবি? ভাইয়া তো বাড়িতে নেই। তোমাদের বাসার ঘর সাজানোর জন্য প্লাবন ভাইয়ার সঙ্গে ফুল কিনতে গিয়েছে। আবারও হাসির রোল পড়ে গেল। পায়রা ঘরের দিকে অগ্রসর হলো, বলল, আমি ঘরে যাচ্ছি, কিছুক্ষণ একা থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, যা। এখনই তো একা থাকার সময়। বিয়ে হয়ে গেলে কিন্তু আমরা তোকে ছাড়ছি না। অনেকক্ষণ পর্যন্ত গল্প করে তারপর বাসার ঘরে দিয়ে আসবো। আর বাকি রাতটা তো। রেহানুর ধমক দিয়ে মেয়েকে থামিয়ে দিলেন। মায়ের কথায় দমল না রুবি। ততক্ষণে ঘরে চলে এসেছে পায়রা। তার পিছু পিছু এসেছে শিখা। মেয়ের জন্য চিন্তাটা বেড়েছে। মেয়ের মাথায় হাত রেখে বলেন, তোর বাবা যে হুটহাট কীসব সিদ্ধান্ত নিচ্ছে বুঝি না আমি। তার আগে একটাবার আমাকে জানানোর কোনো প্রয়োজনই মনে করলো না। রাগ করিস না মা, বাবা তো তোদেরকে অনেক ভালোবাসে। তোর ভালোর জন্যই হয়তো ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছে। মুচকি হাসল পায়রা। মায়ের হাতে চুমু খেয়ে বলল, মা,
আমি অনেক ভেবেছি অন্যের কথা, এবার আমি নিজের কথা ভাববো। নিজের সুখের জন্য, ভালো থাকার জন্য যা করতে হয় তাই করব। চিন্তা করো না, একটু শাওয়ার নেওয়া খুবই জরুরি। কিছুক্ষণের জন্য একা ছাড়বে আমায়? মাথা নাড়িয়ে ঘর থেকে চলে গেলেন শিখা। রান্না বসিয়েছেন চুলায়। রাতের জন্য অনেক পদের রান্না হবে আজ। ফয়সাল ইসলাম বাড়ির পাশে দিঘির পাড়ে বসে আছেন। মনমরা লাগছে ওনাকে। প্লাবন নোমান চলে এসেছে এতক্ষণে। চাচাকে একা বসে থাকতে দেখে প্লাবন এসে পাশে বসলো। তার উপস্থিতি টের পেয়ে নড়ে চড়ে উঠলেন ফয়সাল। নীরবতা ভেঙে প্লাবন বলে উঠল, চাচার কি মন খারাপ? মন খারাপ করবে না, মেয়েদের তো একসময় না একসময় শ্বশুরবাড়ি পাঠাতেই হয়। তার উত্তর দিলেন না ফয়সাল ইসলাম। দ্বিধান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমি খুব অন্যায় করে ফেলেছি রে মেয়েটার সঙ্গে। সুঝ বুঝে দিতে গিয়ে দুঃখের সাগরে ভাসিয়ে দিচ্ছি না তো? হঠাৎ এই কথা কেন মনে হচ্ছে চাচা? তৎক্ষণাৎ উত্তর দিলেন না তিনি। প্লাবন মিনমিনে স্বরে বলল, সত্যি কি ছেলেটা পায়ের সঙ্গে এত বড় অন্যায় করেছে চাচা? ওকে দেখে কেন জানি আমার তা মনে হলো না। অন্যায় যদি করে থাকে তাহলে এত বছর বাদে কেন ফিরে আসতে চাইলো? ঘাবড়ে গেলেন ফয়সাল ইসলাম। দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালেন, বললেন, আজান দিবে, চল নামাজটা পড়ে আসি। সন্ধ্যার পর আবার কাজী সাহেব আসবেন। আর অপেক্ষা না করে সামনে হাঁটা ধরলেন। প্লাবন একটা ব্যাপার লক্ষ্য করলো, ইফাতের প্রসঙ্গে কথা বলেই কেমন অস্বস্তিতে পড়ে যায় তার চাচা। এড়িয়ে যান সব কথা। আজ অনেক বছর বাদে প্রিয় পুত্রে মুখোমুখি হলেন নেওয়াজ মির্জা। ছেলেকে দেখে আনন্দিত পুলকিত হয়ে উঠল হৃদয়। মোটা শক্ত শিকল দিয়ে তৈরি কারাগার নামক ছোট্ট ঘরটার মধ্যে বন্দি তিনি। মামুনকে ফোন করেছিলেন যাতে ভালো কোনো উকিল নিয়ে এসে ওনাকে ছাড়িয়ে নিয়ে যায়, কিন্তু সাপ সাপ মামুন জানিয়ে দিয়েছে, আপনি নির্দোষ হইলে না হয় উকিল ঠিক কইরা আপনার বাহির করার ব্যবস্থা করতাম, কিন্তু আপনি তো আর নির্দোষ না আব্বা। জীবনে কম পাপ তো আর করেন নাই। একসময় না একসময় শাস্তি পাইতেই হইতো, এখন সেই শাস্তি ভোগ করেন। যে ছেলেকে সব থেকে বেশি ভরসা করতেন সেই ছেলের মুখে এমন একটা কথা শুনে অবাক হয়েছিলেন নেওয়াজ মির্জা। নানা চিন্তা ভাবনা করে এতক্ষণ মনটা খারাপ ছিল। ছোট ছেলেকে দেখে সেই মন খারাপ ভালো হয়ে গেছে এখন। আনন্দিত কণ্ঠে বলে উঠলেন, তুই আইসোস আব্বাজান, বাপের দুর্দশার কথা হইন না আর অভিমান করে থাকতে পারোস না, তাই না? ইফাত উত্তর দিল না। দারোগার উদ্দেশ্যে বলল, ওনার নামে আমিও একটা মামলা করতে চাই। আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছেন উনি, সেই কারণেই মামলা করতে চাইছি। ভরকে গেলেন নেওয়াজ মির্জা। তখনই পেছন থেকে এগিয়ে এলো আতিফ। দারোগার ঠিক সামনে চেয়ারটাতে বসে পড়ল আর চোখে তাকালো নেওয়াজ মির্জার পানে। বলল, আমাকে উনি হত্যা করার চেষ্টা করেছিলেন, তাই আমিও একটা মামলা করতে চাই। তাড়াতাড়ি বিস্তারিত লিখুন আর কোথায় সাইন করতে হবে বলুন। নেওয়াজ মির্জার মুখটা দেখার মতো এক একে বিস্ময় চমকগুলো যেন ঘিরে ধরেছে ওনাকে। আতিফ কিভাবে বেঁচে আছে? এই ছেলেকে তো তিনি মেরে ফেলেছিলেন। তাহলে দারোগার দেওয়া বড় ডায়েরিটার কি যেন লিখলো ইফাত। তারপর এগিয়ে গেল পিতার কাছে। দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক অন্যায় করেছেন জীবনে, কি করবেন এত টাকা পয়সা দিয়ে? আপনার কোনো কাজে কখনো নাক গলেনি। শুধু নিজের ভালোবাসার মানুষকে নিয়ে বাঁচতে চেয়েছি, কিন্তু আপনাদের তা সহ্য হলো না। অন্যদের বাবা মা নাকি ছেলে মেয়েদের সুখে রাখার জন্য নিজেদের জীবন দিয়ে দেয়, আর আপনারা জীবন দেওয়ার বদলে নিতে চেয়েছেন। আমাদের প্রিয় মানুষগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। 3টে বছর, তিনটে বছর কতটা কষ্ট সহ্য করেছি আমরা দুই ভাই বোন, কখনো কি তার খোঁজ নিয়েছিলেন? নেননি। আপনারা পিতামাতা হয়ে যদি এমন করতে পারেন তাহলে আমাদের এবার কি করার ছিল আব্বা? আতিফ সেদিন মরেনি। বড় ভাইয়ের বিবেক জাগ্রত হয়ে উঠেছিল, যার কারণে সেদিন আপনার হাত থেকে রক্ষা করেছিল আতিফকে। ইরা আতিফ আবারও একসঙ্গে মিলিত হয়েছে। চিন্তা করবেন না, ভাইরাও বেঁচে আছে, সেও খুব ভালো আছে, সুখে আছে। আম্মা উনার করা পাপের শাস্তি পেয়ে গেছেন, তাই উনাকে আর থানা পুলিশের মাঝখানে জড়ালাম না। জীবনে তো আর কম অন্যায় করেননি, এবার না হয় শেষ বয়সে সেই শাস্তিগুলো ভোগ করুন। জীবনে যদি ভালো বাবা এবং ভালো মানুষ হতে পারতেন তাহলে আজ হয়তো আমাদেরও সুন্দর একটা পরিবার হতো আব্বা, যেখানে হেসে খেলে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতাম। কিন্তু তা আর হলো না একটা সুন্দর পরিবার। পারলাম না আর 5টা মানুষের মতো সুখী হতে। পিতামাতা শত অপরাধ করলো নাকি তাদের ক্ষমা করে দিতে হয়? চাইলে কি আপনাকে ক্ষমা করা যায় আব্বা? সন্তান হিসেবে হয়তো মনে অনেক কষ্ট দিয়েছি, পারলে মাফ করে দিন আমায়। বলে উল্টো পথে হাঁটা ধরল ইফাত। নেওয়াজ মির্জা হয়তো কিছু বলতে চাইলেন, কিন্তু বলতে পারলেন না। আরিফের মুখে পিতার হিংস্রতার কথা শুনে সেদিনই তাকে নজরে রাখতে বলে পিতার উপর
আরিফও ইফাতের কথা মতো লুকিয়ে লুকিয়ে নজর রাখে নওয়াজ মির্জার ওপর। সুযোগ বুঝে গভীর রাতে করা কুকীর্তি ভিডিও ধারণ করে কয়েকজন লোককে টাকা খাইয়ে প্রমাণ সংগ্রহ করে তুলে দেয় ইফাতের হাতে। ইফাত সেগুলো হস্তান্তর করে পুলিশের হাতে। আতিফের সঙ্গে অফিসের কাছাকাছি একদিন দেখা হয়েছিল ইফাতের, তখনই তাদের মধ্যে কথা হয়। নেওয়াজ মির্জার প্রতি যে আতিফের মনে অনেক ক্ষোভ জমে আছে, সবকিছু ভুলতে পারলো অনাগত সন্তানের মৃত্যুটা কি আদৌ ভুলে যাওয়া সম্ভব? ড্রয়িং রুমে সমবয়সীরা বসে আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ পরপর আনন্দ চিত্রে চেঁচিয়ে উঠছে কোনো গুরুতর বিষয় নিয়ে। বাড়ির নারীরা রান্নাঘরে ব্যস্ত। তাদের মধ্য দিয়েই লাগেজ হাতে সদর দরজার দিকে পা বাড়ালো পায়রা, যা অনেকেরই দৃষ্টিগোচর হলো। সকলের মধ্যে হতেই রুবি চেঁচিয়ে জিজ্ঞেস করলো, এই পায়রা, এই পোশাক পরেছিস কেন? ব্যাগপত্র গুটিয়েই বা কোথায় যাচ্ছিস? রুবির কথায় প্রতিমধ্যে পা দুটো থেমে যায় পায়রার। উপস্থিত সকলে এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় তার দিকে। পায়রার চোখে মুখে বিরক্তির ছাপ। কারোর দিকে তাকানোর প্রয়োজন মনে করল না সে। প্রয়োজন মনে করলো না কারণ নিকটে কোনো প্রকার কৈফিয়ত দেওয়ার। যাওয়ার জন্য পা বাড়াতেই মুখোমুখি হলো পিতার। ফয়সাল ইসলাম ভুরুযুগল কুচকে এবার মেয়ের হাতে লাগেজের দিকে তো আরেকবার মেয়ের মুখশ্রীতে দৃষ্টি ফেলেন। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, কাজী সাহেব এখনও রাস্তায় আছেন, কয়েক মিনিটের মধ্যে চলে আসবেন। এমন সময় কোথায় যাচ্ছিস? হাতে ওটা কিসের ব্যাগ? এবার আর নীরব থাকতে পারল না পায়রা। ইচ্ছে ছিল চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাবে, কিন্তু বাবার সামনে দিয়েই বাবাকে উপেক্ষা করে নীরবে চলে যাওয়াটা সম্ভব নয়। তৎক্ষণাৎ সিদ্ধান্ত বদলালো, আজ একটা বোঝাপড়া করেই না হয় বের হবে। গম্ভীর কণ্ঠে উত্তর দিল, দেখে বুঝছো না এটা কাপড়ের ব্যাগ? ও, তা এটা নিয়ে যাচ্ছিস কোথায়? বোরখা পরে আছিস কেন? তোর মা কি তোকে শাড়ি গহনাগুলো দিয়ে আসেনি? দিয়ে এসেছে, কিন্তু কেন পরবো এসব? কেন পড়বি মানে? আজ যে তোর বিয়ে। অনিচ্ছাকৃত সশব্দে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সোফায় থাকা খালি জায়গাটায় গিয়ে বসলো। লাগেজটা সদর দরজার কাছেই রেখে এসেছে। শীতল কণ্ঠে বলল, বিবাহিত মেয়ের আবার বিয়ে দেবে? এই মুহূর্তে না তোমার মধ্যে নেওয়াজ মির্জার ওই পাষাণ রূপটা আমি দেখতে পাচ্ছি বাবা। ওই যে স্বামী থাকার পরেও বিবাহিত ইরাকে যেভাবে আরেক ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। মেয়ের মুখ থেকে এমন একটা কথা শুনে ফয়সাল ইসলামের চোখে মুখে নামে বিস্ময়। মলিনতা ভর করে সর্বাঙ্গে। রান্নাঘর থেকে শিখা বেগম, ফারহানা, ফরিদা, শাইলা বেরিয়ে এসেছেন। ফয়সাল ইসলাম গিয়ে মেয়ের সম্মুখে বসলেন। মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলেন, মা আমার, কি হয়েছে তোর? বাড়ি ফেরার পর থেকে তোকে কেমন যেন লাগছে। কি হয়েছে বাবাকে বল। কি বলবো তোমায়, কি বলার আছে? বললেও কি তুমি সব সমস্যার সমাধান করে দিতে পারবে বাবা? পারবে না। পারলেও সমাধান করবে না, যুক্তিহীন বুঝ দিয়ে আমায় আটকে রাখবে। কেন করব না? তুই একবার শুধু বলে দেখ। আচ্ছা, নোমান কি তোর পছন্দ নয়? কেন পছন্দ নয়? বাবার এসব কথায় খুব বিরক্ত লাগছে পায়রার। নিজেকে ধাতস্থ করে বলল, নোমান কেন বাবা? পৃথিবীর সবচেয়ে পারফেক্ট পুরুষটিকেও যদি তুমি আমার জন্য নির্বাচন করো, তবু আমি পিছিয়ে যাব। কারণ সে আর যেই হোক, ইফাত তো আর না কখনো ইফাত হতে পারবে। আর চোখে আশেপাশে তাকালেন ফয়সাল ইসলাম। চাপা গর্জনে বলেন, পায়রা। সেদিকে পাত্তা দিল না পায়রা, নিজের মতো করেই বলল, একটা সময় ছিল যখন কেউ যদি আমায় জিজ্ঞেস করতো তুমি কাকে বেশি ভালোবাসো, আমি ভাবার জন্য কোনো সময় না নিয়ে নির্দ্বিধায় বলে উঠতাম বাবাকে। মেয়েরা নাকি তার বাবাকেই বেশি ভালোবাসে, তাই হয়তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। একইভাবে কেউ যখন জিজ্ঞেস করতো কাকে বেশি সম্মান করো, সবচেয়ে ভালো মানুষ কে, কোনো কিছু না ভেবেই আমার উত্তরটা ছিল বাবা। কেন তোমাকে এত সম্মান করি, এত বিশ্বাস করি জানো বাবা? কারণ আমার বাবা কখনো অন্যায় করেনি, আর না কখনো অন্যায়কে সহ্য করেছে। আমার বাবা কখনো মিথ্যে কথা বলেনি, সব সময় আমাদের ভালো মন্দটা ভেবে এসেছে। কিন্তু এতগুলো বছর পর আমার ভাবনা, আমার বিশ্বাস সব যেন ভুল প্রমাণিত হলো বাবা। আমি নিজের কাছে নিজে লজ্জিত। কিভাবে পারলে নিজের মেয়ের সঙ্গে এতগুলো দিন ধরে মিথ্যা কথা বলে আসতে? একবারও ভাবলে না আমি যখন জানতে পারবো তখন কি অবস্থা হবে আমার? কপালের ঘাম বাম হাতের উল্টো পিঠে মুছে নিলেন ফয়সাল ইসলাম। ভট কণ্ঠে শুধালেন, কি মিথ্যে বলেছি আমি? তোকে কে কি বুঝিয়েছে আমার নামে?
কে বোঝাবে বাবা? কারো বোঝানোতে কি আসে যায়? সত্যটা তো আর বদলাবে না। তুমি আমায় অনেক মিথ্যা কথা বলেছো বাবা। তুমি ইফাতের নামে অসংখ্য মিথ্যা কথা বলেছো, অথচ এই মিথ্যে বলার আগে একবারও ভাবনি আমার ওপর এর প্রভাব কি পড়বে। আমি ইফাতের মতো একটা মানুষকে বিশ্বাস করতে চেয়েও বিশ্বাস করতে পারিনি, শুধু তোমার জন্য। কারণ আমি জানতাম আমার বাবা মিথ্যা বলতে পারে না। তোমার এই মিথ্যার জন্য এই 3টে বছর শান্তিতে আমি ঘুমোতে পারিনি, মন থেকে হাসতে পারিনি। একবারও তা খেয়াল করেছো বাবা? করনি। আমাদের দুজনের মধ্যকার ভালোবাসাকে সবসময় তোমার কাছে আবেগ মনে হয়েছে। তোর সাথে ইফাতের দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে, ভাগ্যিস হয়েছে, নইলে তো সারাটা জীবন অন্ধকারে পড়ে থাকতে হতো, আমাকে কষ্ট পেতে হতো, একটা নিরপরাধ ছেলেকে ভুল বুঝে যেতে হতো। কিভাবে এমনটা করতে পারলে বাবা? কিভাবে পারলে ইফাতের মতো ব্যক্তি সম্পন্ন একটি মানুষের চরিত্রে দাগ লাগাতে? তোমার পর ওই একটি মাত্র পুরুষ যে কিনা বিনা কারণে আমায় ভালোবেসে গেছে, আগলে রেখেছে। সে চাইলেই পারতো আমার অবর্তমানে নতুন করে জীবন শুরু করতে, কিন্তু তা করেনি। প্রতিটা ক্ষণ আমার অপেক্ষায় বসেছিল। দুজন মানবী দুজনকে ভালোবেসে এক হলো, কিন্তু তোমাদের মতো আপন মানুষগুলো তাদের সুখ সহ্য করতে পারলো না, আলাদা করে দিল তাদের। মাকে যদি তোমার থেকে কেউ কেড়ে নিত, আলাদা করে দিত, তখন তোমার কেমন লাগতো বাবা? আতঙ্কিত দৃষ্টি মেলে মেয়ের দিকে তাকালেন ফয়সাল ইসলাম। পায়রা দমল না, পুনরায় বলল, হ্যাঁ মানছি তুমি আমার ভালো চেয়েছো, তাই বলে এত জঘন্য মিথ্যা বলবে? তোমার কিভাবে মনে হলো ভিন্ন আরেকটা পুরুষের সঙ্গে আমার বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে? কখনোই সব ঠিক হবে না বাবা, বরঞ্চ সারাদিন সবার সামনে সুখে থাকার মিথ্যা অভিনয় করতে হবে আমায়, আর সকলের আড়ালে চোখের পানি ফেলতে হবে। আমি বুঝি না তুই বারবার ওই পোলারে লইয়া কথা কস কেন? এনে সবাই উপস্থিত আছে, আজকের দিনে এসব কথা উঠানোর কোনো দরকার নাই। পায়রা পার কিছুটা ঝাঁঝালো কণ্ঠেই বলে উঠল, আমাদের মাঝখানে কেউ কোনো কথা বলবেন না। আজ যা কথা হবে সব আমার আর আমার বাবার মধ্যে হবে। ফয়সাল ইসলাম কিছু বলতে চাইলেন, কিন্তু বলতে পারছেন না। ধরা পড়ে গেছেন তিনি। কি করে মেয়েকে বোঝাবেন? কান্নার দলগুলো এবার ঢেউ খেতে লাগলো পায়রার কণ্ঠনালীতে। বলল, মনে আছে বাবা, নেওয়াজ মির্জার মতো খারাপ মানুষ তোমার কাছে ক্ষমা চেয়েছিলেন শুধুমাত্র ওনার ছেলের জন্য। ওনার প্রস্তাব নাকচ করার পর ইফাত নিজে ঝড় তুফান উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে আমাদের বাড়ি বয়ে এসেছিল তোমার কাছে আমাকে চাইতে। সেদিন তুমি যুক্তিসম্মত কিছুই বলতে পারোনি তাকে। তোমার মতো বুদ্ধিমান লোককেও সে থামিয়ে দিয়েছিল নিজের কথার বলে। কলেজ শেষে আমার হাত ধরে বলেছিল যাতে ওর সঙ্গে চলে যাই। বিয়ের পরে সবাইকে ও মানিয়ে নেবে, কিন্তু আমি তার হাত পা ছেড়ে দিয়ে চলে আসি। জানো কেন? তোমার সম্মান নষ্ট হবে বলে। সেদিনও তুমি আমার চোখের পানি দেখোনি। সেদিন সে চাইলেই তার পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করে সুখে সংসার করতে পারত, কিন্তু সে তাও করেনি। সবার চোখে খারাপ হয়ে পরিবারের সম্মানের কথা না ভেবেই কি একটা পাগলামো করে সবাইকে রাজি করালো। সবার সামনে আমায় বিয়ে করলো, স্ত্রীর মর্যাদা দিল, পদে পদে আমাকে রক্ষা করেছে, আর তার মায়ের রোষানলের হাত থেকে প্রতিবাদ করেছে সবার সামনে। এমনকি জানো বাবা, রাতের বেলা বাড়ি ফিরে হাঁড়ি পাতিল পর্যন্ত মেজেছে শুধু আমার জন্য। ওই বিষাক্ত ঘটনার সঙ্গে কি আদৌ ওর কোনো সম্পর্ক ছিল বাবা? তা তুমিও জানো, আমিও জানি, কিন্তু তুমি তো তা মানবে না। দোষারোপ করলে ওকে, এমনকি হুমকি থাপ্পড়ও বেড়েছিলে। কিভাবে পারলে বাবা? আমি তোর ভালোর জন্যই সবটা করেছি। ভালো, সত্যি খুব ভালো করেছো আমার। যেই ভালোর কারণে দুই প্রান্তে আমরা দুটো মানুষ কষ্টে ভুগেছি, তাও তো আমার জন্য তোমরা ছিলে, কিন্তু ইফাতের জন্য কেউ ছিল না বাবা। সেদিনও ওর পরিবার ছেড়ে দিয়েছিল, একাকিত্বে কাটিয়েছে এ কটা বছর। যাই হোক, আমি আর ওকে কষ্ট পেতে দিব না, নিজেও কষ্ট পাবো না। এতদিন আমি পরিবারের জন্য স্বার্থপর হয়েছি, আজ আমি আবারও স্বার্থপর হব, তবে তা নিজের জন্য। তুমি আমার বাবা, তাই তোমার উপর আমার কোনো রাগ নেই। বাবা মায়ের মনে কষ্ট দিলে নাকি সন্তানেরা সুখী হতে পারে না। আমি তো তোমাদের মনে কোনো কষ্ট দিইনি, তবুও কষ্ট পেলে ক্ষমা করে দিও। আসছি আমি, ভালো থেকো। উঠে দাঁড়ালো পায়রা, ভারী কণ্ঠে বলল, কখনো যদি আমাদের সম্পর্কটাকে মেনে নিতে পারো তাহলে যোগাযোগ করো। ইফাতকে তার প্রাপ্য সম্মানটা দিতে পারলেই এসো, নইলে আসার দরকার নেই। লাগেজটা পুনরায় হাতে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো পায়রা।
ফারহানা দ্রুত পায়ে হেঁটে গিয়ে তার হাতটা শক্ত করে টেনে ধরলেন, নিচের দিকে ঘোরালেন। নোমান শান্ত হয়ে বসে আছে সোফায়, সামনে ঘটে যাওয়া কোনো কিছুতেই যেন তার কিছু যায় আসে না। পায়রা মেয়েটাকে যেদিন তার মা অসুস্থ অবস্থায় নিজেদের বাড়িতে এনেছিল তখন খুব বিরক্ত হয়েছিল নোমান, কিন্তু ধীরে ধীরে সেই বিরক্তিটা ভালো লাগায় পরিণত হয়। মেয়েটার সম্পর্কে মায়ের কাছ থেকে সব কিছু জেনে ভিতরে কষ্ট অনুভব করে। একসময় মনে হয় এই মেয়েটাকেই তার চাই, তাই সব লাজ লজ্জা ভুলে মায়ের কাছে পায়রাকে বিয়ে করার আবদার করে। ফারহানা সঙ্গে সঙ্গে প্রস্তাব নাকচ করে দিল। পরবর্তীতে ছেলে পাগলামি কাছে হেরে যান, ভাইয়ের কাছে প্রস্তাব নিয়ে আসেন। নোমানের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, এটাই যেন হওয়ার ছিল। সেই হয়তো দুজন মানুষের পবিত্র ভালোবাসার মাঝখানে চলে এসেছিল। ফারহানা রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, আমাদের সঙ্গে মজা করছিস তুই? সবাই জানে আজ তোর আর নোমানের বিয়ে। বিয়ের সব আয়োজন শেষ, এখন এসে বলছিস বিয়ে করবি না? পুরনো স্বামীর জন্য ভালোবাসা জেগে উঠেছে? আমি কি একবারও আপনাকে বলেছি ফুপু যে আমি আপনার ছেলেকে বিয়ে করব? শুরুতেই তো না করে দিয়েছি, কারণটা উল্লেখ করে দিয়েছি। তাহলে কেন আমায় না জানিয়ে এত দূর এগিয়েছেন? কে বলেছে আমাকে দয়া দেখাতে? একটা বিবাহিতা মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতে কে বলেছে? দমলেন না ফারহানা, ধমক দিয়ে বলেন, এইসব কথা আমায় বলে লাভ নেই, বিয়ে তোকে করতেই হবে। ফয়সাল ইসলাম ক্লান্ত কণ্ঠে পেছন থেকে বলে উঠলেন, ছেড়ে দাও বুবু, জোর জবরদস্তি করে তো আর বিয়ে দেওয়া যায় না। মেয়ে আমার বড় হয়ে গেছে, নিজের জীবন নিয়ে নিজেই সিদ্ধান্ত নিতে শিখে গেছে। যা করার করুকও, ছেড়ে দাও। বাবার চোখে মুখে কণ্ঠস্বরে প্রবল কষ্ট, যা বুঝতে অত বেগ পেতে হয়নি পায়রাকে। তবে আজ সে থামবে না, আজ থামলে যে অনেকগুলো মানুষকে কষ্ট পেতে হবে। দুদিন পর ঠিকই বাবা তার রাগ অভিমান ভুলে যাবে। পায়রা মায়ের পানে তাকালো, বলল, আমার কাছে ভালো কোনো শাড়ি নেই, তাই তোমার ওই লাল রঙের জর্জেট শাড়িটা সঙ্গে নিয়ে গেলাম মা, আসছি। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বাড়ি থেকে বের হলো পায়রা। ফয়সাল ইসলাম সবাইকে উপেক্ষা করে ঘরে চলে গেলেন। মেন রাস্তায় আসতেই পরিচিত মুখ দেখে থমকে দাঁড়ায় পায়রা। প্লাবন হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। পায়রা ভুরু উঁচিয়ে প্রশ্ন করল, তুমি এখানে? তোমাকে না বাড়ির ভেতরে দেখে এলাম। তাদের কথার মধ্যেই বেরিয়ে এসেছে। নে চল একেবারে জামাই বাড়ি দিয়ে আসি। প্লাবনের এত স্বাভাবিক আচরণ দেখে চমকায় পায়রা, প্রশ্ন করে, সবাই যেখানে আমার উপর রেগে আছে সেখানে তুমি দিয়ে আসবে? তো কি সবার মতো আমিও রেগে থাকব? শোন, প্রিয় মানুষকে ছাড়া থাকাটা যে কতটা কষ্টের তা আমি বুঝি। বড় ভাই হিসাবে এই রাতের বেলা বোনকে একা একা তো আর ছেড়ে দিতে পারি না। ছোট ফুপুদের গাড়িটা নিয়ে এসেছি, চল এবার। স্টেশন পর্যন্ত দিয়ে আসলেই হবে। বাকি পথ কিভাবে যাবি? একা একা মেয়েদের বাইরে থাকা নিরাপদ নয়। ট্রেনে করে যাব। ট্রেন থেকে নেমে আমার অভিমানী জামাইকে কল দিব। ওর তো একটা দায়িত্ব আছে নাকি? প্রতি উত্তরে মুচকি হাসলো প্লাবন। মোবাইলটা বের করে গুগলে ঢুকে বলল, দাঁড়া দেখি নেই নাটোর থেকে ঢাকাগামী ট্রেন কয়টায় আসবে। পায়রা উকি মেরে দেখছে প্লাবনের মোবাইলের দিকে। কিছুক্ষণ গুগলে তল্লাশি করার পর বলে উঠল, সে কি রে, আজ রাতে তো আর কোনো ট্রেনই নেই। একেবারে কাল 3:12 একটি ট্রেন ছাড়বে। বিস্ফোরিত লোচনে তাকিয়ে থাকে পায়রা। প্লাবন কাচুমাচু মুখ করে বলে, বের হয়ে আসার আগে তো একটাবার দেখে নিবি, তাই না? এত সময় থাকবি কোথায়? বাড়ি চল। আপাতত আমি আর বাড়িতে যাচ্ছি না, দরকার হলে স্টেশনে গিয়ে বসে থাকবো। এই মেয়ে যে নাছোড়বান্দাও বুঝতে পারল প্লাবন। অগত্যা চালকের আসনে গিয়ে বসে বলল, দাঁড়িয়ে আছিস কেন? উঠে আয়। পায়রা চুপচাপ উঠে বসলো। মনের মধ্যে এবার সত্যি সত্যি অজস্র চিন্তা হানা দিল। সারাটা রাত তার সাথে আগামীকাল অর্ধেকটা দিন পর্যন্ত কোথায় থাকবে বলে তো আর স্টেশনে বসে থাকা যায় না। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামলো একটি বাড়ির সামনে। ললাটে কয়েকটা ভাঁজ পড়ে পায়রার সুধায়, এটা আবার কোথায় নিয়ে এলে? বললাম না ভাই হিসেবে একটা দায়িত্ব আছে আমার। একা তো আর ছেড়ে দিতে পারি না। কিছু হলে তো সে আমাদেরই ভুগতে হবে। এই বিল্ডিংয়ে আমার কলেজ লাইফের এক বন্ধু থাকে পরিবার সহ। আপাতত আজকের রাতটা না হয় এখানেই থাকে। চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল পায়রার। মিয়ে যাওয়া কণ্ঠে বলল, তোমাকে পেয়ে আমার ভাইয়ের অভাবটা পূরণ হয়ে গেছে ভাইয়া। তোমাদের খুব মনে পড়বে আমার। বোনের মাথায় হাত বুলিয়ে দিল প্লাবন। মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলল, আমি তো তোরই ভাই। দুজনের শরীরে কিন্তু একই বংশের রক্ত বইছে। ভেতরে প্রবেশ করতে পরিচিত মুখ দেখে চমকায় পায়রা। বিড়বিড় করে প্লাবনের উদ্দেশ্যে বলে, দীপ ভাইয়া, দীপ ভাইয়া, এটা দীপ ভাইয়ের বাসা?
হুম। হুট করে আসার পরও দীপের মা তাদের সাদরে গ্রহণ করলেন। দেখে বোঝা যাচ্ছে প্লাবনকে দেখে বড্ড খুশি হয়েছেন মহিলা। বাড়ির আশেপাশে আর নোমান নেই। বাইরে বের হতে এসেও বের হয়ে গেছে। ফারহানা রেগে আছেন, সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে চলে যাবেন নিজের বাড়িতে। বাইরে থেকে এত বড় অপমান সহ্য করার মতো নয়। এখনও পুরো শরীরে কাটার মতো বিঁধে আছে। ফরিদা সাহেলা মিলে ওনাকে বোঝাতে ব্যস্ত হয়ে পড়েছেন। অফিসের কাজে ব্যস্ত ইফাত কম্পিউটারের স্ক্রিনে মনোযোগী দৃষ্টি ফেলে বসে আছে সে। মন মেজাজ ভালো নেই, মাথাটাও ভার ভার লাগছে। সকালে অফিসে এসে খেতে হয়েছে বসের ঝাড়ি। গতকাল অফিসে না আসার কারণেই মূলত ঝাড়িটা খেতে হয়েছে। পাশের টেবিল থেকে একজন ফিসফিস করে তার উদ্দেশ্যে বলল, মিস্টার ইফাত, অনেকক্ষণ ধরে দেখছি আপনার ফোনটা বেজে যাচ্ছে। মোবাইল সাইলেন্ট করে ফাইলের অপর পাশে অযত্নে রেখে দিয়েছিল ইফাত। কথাটা শুনতে নিজ হাতে তুলে নেয় মোবাইল। পরিচিত নাম্বারটা দেখতে ভেতরটা ধক করে ওঠে। কদিন আগেই তো নাম্বারটা সেভ করেছিল, তবে এই নাম্বার থেকে কেন এত কল আসছে? ছটফট করছে বুকের ভেতর। কল কেটে ব্যাগ দিল। সঙ্গে সঙ্গে রিসিভ হয় অপর পাশ থেকে ঝাঁঝালো পরিচিত রমণী কণ্ঠে বলে উঠল, কোথায় ছিলে এতক্ষণ? কতগুলো কল দিয়েছিলাম, রিসিভ করছিলে না কেন? আমি নেই বলে কি সাপের 5 পা দেখেছো? সাহস বেড়ে গেছে? এক নাগারে কথাগুলো বলে থামলো পায়রা। জিভ দিয়ে ঠোঁট জোড়ায় ভিজিয়ে নিল ইফাত। কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, আমি অফিসে, মোবাইল সাইলেন্ট ছিল। অপর পাশে রমণীর কণ্ঠস্বরের তেজ যেন কমে এলো। আমতা আমতা করে বলল, বেঁচে গেলে। যাই হোক, স্টেশনে এসে 8 ঘন্টা ধরে বসে আছি। বসেই থাকবো নাকি নিতে আসবে? নাকি ঠিকানা দেবে আমি একাই চলে আসব? এত অপেক্ষা কিন্তু আমার ভালো লাগছে না। চমকটা এক ধাপ বৃদ্ধি পেল। এলোমেলো বাক্যে প্রশ্ন করল, স্টেশনে মানে? ওখানে কি করো? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? মন মেজাজ কিন্তু ভালো নেই আমার, তাড়াতাড়ি এসো। কথাটা শেষ করে কল কেটে দিল পায়রা। ইফাতে মনে হলো সে যেন একটা ঘোরের মধ্যে আছে। এই মুহূর্তে কি শুনলো এটা? পায়রা স্টেশনে অপেক্ষা করছে, কিন্তু কার জন্য? স্টেশনের একটা বেঞ্চিতে বসে আছে ইফাত। এসে জানতে পেরেছে ট্রেন নাকি এখনো এসে পৌঁছায়নি। আসতে 10 থেকে 15 মিনিট দেরি হবে। মস্তিষ্ক জুড়ে অনেক প্রশ্ন খেলা করছে ইফাতের। আচ্ছা, পায়রা কি মিথ্যা বললো? মজা করলো না তো? বললো তো আধা ঘন্টা ধরে অপেক্ষা করছে, কিন্তু ট্রেন তো এখনো এসেই পৌঁছালো না। তাহলে ওর কথাই এখানে আসাটাই কি ভুল হলো? নানা ধরনের ভাবনা জেকে বসেছে মনের গহীনে। ভাবনার মধ্যে এই সময়টা অতিবাহিত হলো। ট্রেন এসে থামলো স্টেশনে। প্ল্যাটফর্মে মানুষগুলো এক প্রকার দৌড়েই বগির কাছে চলে গেল। ইফাত আর উঠল না, পূর্বের নাই বসে রইল। ভিড়ের মধ্যে মানুষের লাথি খাওয়ার ইচ্ছে নেই। তীক্ষ্ণ দৃষ্টিতে বগিগুলোর দিকে তাকাচ্ছে। একসময় কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতেই বিস্ময়ে মুখশ্রীর ভাবভঙ্গি বদলে গেল। পায়রা তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, আশেপাশে চোখ বুলিয়ে কাউকে খুঁজছে। ইফাত এবার বসা থেকে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল, চমকায়িত কণ্ঠে ডাকলো, পায়রা। পরিচিত কণ্ঠস্বর শ্রবণনালী পর্যন্ত পৌঁছাতে পাশ ফিরে তাকালো পায়রা, কিন্তু মুখশ্রী জুড়ে দেখা গেল না কোনো প্রতিক্রিয়া। লাগেজটা এগিয়ে দিয়ে বলল, ও এসে গেছো? চলো, এবার খুব ক্লান্ত লাগছে। ইফাতের নিকট এখনো সবটা ঘোরের মতো লাগছে। লাগেজটা নিজ হাতে নিয়ে প্রশ্ন করলো, কোথায়? কোথায় মানে? তোমার বাড়িতে যাব। আমার বাড়ি? কেন? কোনো সমস্যা আছে? বাড়িতে কি আরেক বউ রেখে এসেছো? কি যাতা বলছো? আমি তো শুধু যা তাই বলি। ইফাত প্রতি উত্তর করলো না। লাগেজ নিয়ে আগে আগে হাঁটতে লাগলো। হুট করে পায়রা চলে আসা, এমন ব্যবহার বোধগম্য হচ্ছে না তার। পায়রা দৌড়ে গিয়ে ইফাতের এক হাত চেপে ধরলো। এতে কিছুটা ঘাবড়ে গেল ইফাত। দাঁতে দাঁত চেপে পায়রা জিজ্ঞেস করলো, এত জোরে জোরে হাঁটো কেন? হাঁটার গতি কমে এলো। আর কথা হলো না দুজনের মধ্যে। ফ্ল্যাটের লক খুলে ভেতরে প্রবেশ করে আলো জ্বালালো ইফাত। চারিদিকে ভালো করে পর্যবেক্ষণ করতে চোখ মুখ কুঁচকে গেল পায়রার। তুমি এত অগোছালো কবে হলে? কি অবস্থা করেছো ফ্ল্যাটটার? তুমি ফ্রেশ হয়ে এসো, আমি গুছাচ্ছি। আর চোখে স্বামীর পানে তাকাই পায়রা। লাগেজটা তার হাত থেকে নিয়ে ঘরে যেতে যেতে বলে, দরকার নেই। এতদিন যেহেতু গোছাতে পারোনি, তাহলে আজ কেন গোছাবে? আমি সব করে নিতে পারবো। কথাটা শেষ হতে না হতে শব্দ করে আটকে দিল দরজা। বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নেয় ইফাত। হঠাৎ করে কি হয়েছে এই মেয়ের? এমন করে কেন কথা বলছে? শার্টের উপরে বোতাম দুটো খুলে সোফায় বসে পড়ল ইফাত।
গভীর কোনো ভাবনায় মগ্ন হয়ে পড়ল। পোশাক বদলে দরজা খুলে বের হয়ে এলো পায়রা। ইফাতের পাশ ঘেঁষে বসে পড়ল। ইফাত ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। সেই দিকটি অগ্রাহ্য করে পায়রা বলে উঠল, খিদে পেয়েছে। ফ্যালফ্যাল নয়নে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তাড়াহুড়ো করে ইফাত বলল, একটু বসো, আমি কি নিয়ে আসি? নিয়ে আসবে মানে? এখন কোথাও যাওয়ার দরকার নেই, রান্না করো গিয়ে। রান্না করার মতো ঘরে কিছুই নেই। কেন কেন, তুমি কি খাও না? না খেয়ে এতদিন বেঁচে আছো কি করে? বাইরে খাইতে রান্নার প্রয়োজন পড়ে না। সদর দরজার দিকে অগ্রসর হলো ইফাত। পায়রা পিছু ডেকে বলল, যাচ্ছই যেহেতু বিরিয়ানি নিয়ে এসো, সাথে বাদামের শরবত আনবে কিন্তু। উত্তর দিল না ইফাত, চুপচাপ বেরিয়ে গেল। দরজা আটকে বিছানায় গিয়ে আরাম করে বসলো পায়রা। স্বামীকে জ্বালাতে পেরে খুব আনন্দিত সে। ফিরতে ফিরতে কিছুটা দেরি হয়ে গেল ইফাতের। দরজা খুলতেই পায়রা জেরা শুরু করলো, ফিরতে এতক্ষণ লাগলো কেন? বিরিয়ানি কি তুমি নিজে তৈরি করতে গিয়েছিলে? বাদামের শরবত খুঁজে পেতে পেতে সময় লেগে গেল। পরপর দুটো দোকানে গিয়ে শুনি শেষ হয়ে গেছে। তারপর আর কি 3 নম্বর দোকানে গিয়ে পেলাম। ইমপ্রেসড হয়ে গেলাম। স্বামী হিসেবে তুমি খুবই দায়িত্ববান। লাজুক কণ্ঠে বলে উঠল পায়রা। হঠাৎ এমন করে কথা বলছো কেন? বড়জুকল কোচকে নিল পায়রা, পাল্টা প্রশ্ন করলো, তো কিভাবে বলবো? ভালো কথা সহ্য হয় না? টেবিলে খাবারগুলো রেখে দরজায় গিয়ে হেলান দিয়ে দাঁড়ালো ইফাত। হাত দুটো ভাঁজ করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, হঠাৎ করে এখানে চলে এলে যে? ভার্সিটি বন্ধ? এখন তো অবশ্য বন্ধ থাকার কথা নয়। তাহলে এখানে আসার খবর তোমার বাবা জানে? জানে তো, বাবার সামনে দিয়েই তো এলাম। ইফাতের চোখে মুখে বিস্ময় রয়েস হয়ে প্রশ্ন করলো, এত সহজে আসতে দিল? নিশ্চয়ই মিথ্যা কথা বলে এসেছো। আমি কি তোমার মতো মিথ্যাবাদী যে মিথ্যা কথা বলবো? আমি সবার সামনে দাঁড়িয়েই বলে এসেছি যে আমার পক্ষে আমার প্রাণ প্রিয় স্বামীকে ছাড়া আর থাকা সম্ভব নয়। তাই আমি চললাম আমার স্বামীর কাছে, এটা বলেই গতকাল রাতে বেরিয়ে এসেছি। গতকাল রাতে বের হয়েছো? হুম। তাহলে এতক্ষণ কোথায় ছিলে? রাতে যে ঢাকার ট্রেন পাওয়া যায় না তা তো আর আমি জানতাম না। যখন জানতে পারলাম তখন আমি বাড়ির বাইরে। যেহেতু বাড়ি ছেড়ে চলে এসেছি, আবার তো ফিরে যাওয়া যায় না, তাই ভাইয়ার সঙ্গে তার বন্ধুর বাড়িতেই ছিলাম। ভাই এলো কোত্থেকে? চাচাতো ভাই। তা রাখলে কেন? তোমায় বলবো কেন? বিপরীতে কিছু বলল না ইফাত, নীরবে সেখান থেকে সরে গেল। প্যাকেট থেকে খাবারগুলো প্লেটে বেড়ে ডাকলো, খেতে এসো। বাধ্য মেয়ের মতো খেতে বসলো পায়রা। ইফাত নীরব। খাওয়ার মধ্যে আবারও পায়রা মুখ গোমরা করে বলে উঠল, তুমি অনেক বদলে গেছো ইফাত, একেবারে আনরোম্যান্টিক হয়ে গেছো। কথাটা কর্ণপাত হতেই গলায় আটকে গেল খাবার। কাশতে লাগলো ইফাত। চেয়ার ছেড়ে উঠে গেল পায়রা। পানির গ্লাসটা এগিয়ে দিয়ে পিঠে জোরে জোরে থাপ্পড় মারতে লাগলো। কোনো মতে পানি পান করে বিস্ফোরিত নেত্রে স্ত্রী মুখশ্রীতে তাকালো ইফাত। তার দৃষ্টি অনুসরণ করতে পায়রা জিজ্ঞেস করলো, কি এভাবে তাকিয়ে আছো কেন? এত জোরে জোরে মারছো কেন? মারলাম কোথায়? আমি তো শুধু কাশি থামানোর চেষ্টা করলাম। কাশি থেমে গেছে, চুপ করে খাও। পুনরায় গিয়ে নিজের চেয়ারে বসে পড়ল পায়রা। খাওয়া শেষে ইফাত এটো প্লেটগুলো নিয়ে উঠতে তাকে থামিয়ে দিয়ে পায়রা বলল, কোথায় নিয়ে যাচ্ছো? আমায় দাও, আমি ধুয়ে দিই। তার প্রয়োজন নেই বলে রান্নাঘরে চলে গেল ইফাত। সবকিছু গোছগাছ করে ঘরে আসতে দেখলো বিছানার একপাশে শুয়ে পা নাচাচ্ছে পায়রা। তাকে দেখতেই উঠে বসলো, গম্ভীর কণ্ঠে বলল, আমি অনেক ক্লান্ত ইফাত, খুব ঘুম পাচ্ছে। এখন আমি ঘুমাবো, তাই একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। আগামী 2 দিন না, আগামী 3 দিন তুমি আমাকে ছোবে না, আমার ধারের কাছেও আসবে না। এটা তোমার শাস্তি। কত বড় সাহস ছেলের, আমাকে ভালোবেসে আফসোস করে, আবার দেখা না হওয়ার জন্য বদদোয়াও করেছে। ব্যাবাচেকা খেয়ে গেল ইফাত। কি বলবে, কি বলা উচিত বুঝতে পারল না। বোকার মতো দাঁড়িয়ে রইল। ততক্ষণে শুয়ে পড়েছে পায়রা। কয়েক সেকেন্ড অতিক্রম হতেই স্বামী সারা শব্দ না পেয়ে মাথা তুলে তাকালো। জিজ্ঞেস করলো, দাঁড়িয়ে আছো কেন? ঘুমাবে না? নড়ে চড়ে উঠল ইফাত। প্রতি উত্তরে বলল, তুমি ঘুমাও, আমার ঘুম পায়নি। তাহলে তো আরো ভালো। ট্রেন আর মানুষের চেঁচামেচির শব্দে আমার মাথাটা ভারী ভারী লাগছে, ব্যথাও করছে। একটু টিপে দাও তো। শরীর ব্যথা করছে না? কেন টিপে দিবে? ব্যথার ওষুধ খাওয়াতাম। যা বলেছি তাই করো। বাধ্য ছেলের মতো বিছানায় এসে বসলো ইফাত। বাইরের দিকে ঝুঁকে মনোযোগ সহকারে মাথা টিপে দিতে লাগলো। মনে মনে হাসছে পায়রা। স্বামীকে জব্দ করার মধ্যে যে পৈশাচিক আনন্দ রয়েছে তা খুব ভালো মতন টের পাচ্ছে।
অনেকক্ষণ পার হওয়ার পর চোখ মেলে তাকালো পায়রা। ইফাত ভুরু কুচকে প্রশ্ন করলো, এখনো ঘুমোনি? হাত ব্যথা করছে না তোমার? কেন? এতক্ষণ ধরে মাথা টিপে দিচ্ছ যে, সেই জন্য। না, তোমার ব্যথা কমেছে? মাথা ব্যথা না হয় সারাতে পেরেছো, কিন্তু মনের ব্যথা কিভাবে সারাবে? থতমত খেয়ে গেল ইফাত। গালে আলতো করে হাত রেখে শুধালো, কি হয়েছে তোমার? কিছু না, লাইট নিভিয়ে চুপচাপ শুতে আসো। এবারও স্ত্রীর আদেশ অনুযায়ী লাইট নিভিয়ে শুয়ে পড়ল ইফাত। আবারও চলল দুজনের মধ্যে পিন পতন নীরবতা। বিছানা ছেড়ে উঠে গিয়ে লাইট জ্বালালো পায়রা। তার এহেন কাণ্ডে ভুরু কুচকে তাকায় ইফাত। উঠে বসে। কোনো জড়তা ছাড়াই পায়রা তার সামনে এসে বসে। দীর্ঘশ্বাস ফেলে অকপটে বলে, আমার না দম বন্ধ হয়ে আসছে ইফাত, খুব কষ্ট হচ্ছে, জড়িয়ে ধরো না।